আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন দুপুর ২টায় কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে। আমরা আজকে লেনদেনের যে চিত্র সেটা অবশ্যই আপনাদের জানাবো। আমরা তার আগে দেখে আসি যে আসলে দিন শেষে সূচকের কি অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব। লেনদেনই বা কোন অবস্থায় রয়েছে সেটাও একটু দেখে নেব। চলুন আমরা সূচকের জন্য অপেক্ষা করি। এবং দিনের শুরুতে যদিও হচ্ছে কিছুটা একটা ওঠানামার মধ্য দিয়ে আজকে লেনদেন হচ্ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিনের মধ্যভাগে আমরা দেখেছি যে সূচকের উত্থানেই লেনদেন চলছে, যেখানে আমরা সূচকের অবস্থানগুলো পরবর্তীতে আবার হচ্ছে পজিটিভ দেখেছি এবং মোটামুটি একটা ওঠা এবং নামা এবং এই ওঠানামার মধ্য দিয়ে কিন্তু আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে। আমরা দিন শেষের অবস্থানটা একটু দেখে নিই। আপনারা দেখছেন ১৩ পয়েন্টের মতো বেড়েছে ডিএসইর প্রধান সূচক, ৫,২৭১ পয়েন্টে রয়েছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি অবস্থায় রয়েছে, যে কটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটা যদি একটু দেখে নিই। আমরা কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটাও কিন্তু একটা মিশ্র প্রবণতা ছিল, অর্থাৎ প্রায় সমান সংখ্যক প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে এবং হারিয়ে লেনদেন চলছিল। তো আমরা দিন শেষের যে চিত্র দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন শেষ করেছে। আজকে ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। দর হারানোর সংখ্যা দেখছেন ১৩৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। আর টার্নওভারের কথা যদি এখানে একটু উল্লেখ করি, যে এখানে কিন্তু একটা ভালো একটা লেনদেনের গতি ছিল সারাদিন জুড়েই এবং সেই ধারাবাহিকতায় কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে। আমরা দেখতে পাচ্ছি যে ৮৩৭ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার AM মাসুমের সঙ্গে। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, এই যে নতুন ব্যাংক রেজুলেশন আইন অধ্যাদেশ, এটা একটা করার একটা চিন্তাভাবনা চলছে এবং এই বিষয়টা নিয়ে যদি একটু আমি শুরু করি, এই যে একীভূত হওয়া ৫ ব্যাংক আবারও আগের মালিকদের কাছে শর্ত সাপেক্ষে ফিরতে পারবে, এটা কিভাবে দেখছেন? এবং আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি আসলে ইতিবাচক নাকি ঝুঁকিপূর্ণ বার্তা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025 এর যে নতুন অ্যামেন্ডমেন্ট দিয়ে যে বিল পাস হচ্ছে, সেখানে স্পেসিফিকলি 18 ক এবং 18 ক এর সাথে যদি 1 এর এ যদি আমরা দেখি, ওভাবে এখানে স্পেসিফিকলি বলা আছে যে লাইবিলিটিস যেটা আছে, যেটা লাইবিলিটিস এর 3 and 4 এ যে বলছে যে 7.5% বা 92.5% যেটা 2 ইয়ার্স এর মধ্যে দিতে হবে। এবং ওই 1 এ বলছে যে আপনাকে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার অথবা নতুন, তার মানে হলো যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার ছিল, স্পন্সর ডাইরেক্টরস বা অন্যান্য যারা ছিলেন, এবং নতুন যদি ডাইরেক্টর বা নতুন যদি শেয়ার হোল্ডার, নতুন যদি কেউ আসতে চায়, তাহলে এই ব্যাংকগুলি তারা নিজেরা নিতে পারবে। কিন্তু নিতে হলে তাদেরকে একটা আন্ডারটেকিং দিতে হবে এবং সেই লায়াবিলিটিজের 7.5% তাদেরকে দিতে হবে। কিন্তু ওই যে 18 কয়ের 1 এতে যেটা বলা আছে, সেখানে কিন্তু বলা আছে আবার আপনাকে পরেও দিতে পারবে বা আগেই টাকা দিয়েই তারপরে টেক ওভার করতে পারবে তারা। তাহলে যদি এইটা যদি হয়, আমরা যেটা দেখেছি গভর্নমেন্টের আর্গুমেন্টটা হলো যে প্রায় 80,000 crore টাকা অলরেডি গভর্নমেন্ট দিয়েছে এবং অ্যানাদার 1 লাখ crore টাকা তারা এক্সপেক্ট করছে। তাহলে তারা বলছে যে এটা একটা হিউজ ফিসকাল লায়াবিলিটি হবে গভর্নমেন্টের উপরে। সেই জন্য তারা চিন্তা করছে যে যদি যারা এক্সিস্টিং ছিলেন এবং যদি নতুন কেউ এসে টেক ওভার করতে চায়, তাহলে সেটা এখন সেইটার সাথে আপনার ক্যাপিটাল মার্কেটের ইফেক্টটা কি হবে? কারণ ক্যাপিটাল মার্কেটের ইফেক্টটা হবে এইভাবে, যদি এক্সিস্টিং বা অন্যরা ইসা টেক ওভার করে, তাহলে তো আর ওই আমাদের যেটা ছিল যে জিরো করে দিয়েছিল যে শেয়ার, কোনো অর্ডিনারি শেয়ার হোল্ডাররা কোনো শেয়ার পাবে না, সেইটা বলবৎ আর থাকবে না। তখন দেখা যাবে যে আগের যাদের যেই শেয়ার ছিল তাদের সেই শেয়ারটা থাকবে। এখন এই জায়গাটাই গভর্নমেন্ট যখন এটা টেক ওভার হবে, কারণ আইনের 18 কতে যেটা সংযোজন হলো সেখানে খুব ডিটেলস বলা নাই, সেটা হয়তো গভর্নমেন্ট সার্কুলার বা নতুন রুলস করে এটা বাংলাদেশ ব্যাংক হয়তো বা দিবে। তাহলে এটা একটা প্রিজাম্পশন হতে পারে যে যাদের শেয়ার আগে যেভাবে ছিল সেভাবেই হয়তো বা থাকবে, অথবা গভর্নমেন্ট স্পেসিফিকলি
অ্যালোকেট করে দিতে পারে। এটা হতে পারে যারা ওই যে জিরো করে দিয়েছে যে টোটালটা, সেটা জিরো করে না দিয়ে অনলি স্পন্সরদেরটা জিরো করে দিয়ে অর্ডিনারি শেয়ার হোল্ডারদেরটা থাকতে পারে, অথবা গভর্নমেন্ট একটা নতুন মেকানিজম নিয়ে আসতে পারে। বাট এইটা থেকে সেইটা ওইভাবে ক্লিয়ার না। বাট ওভারঅল যদি বলতে যাই, যারা এই ব্যাংকগুলির অরাজকতার সাথে ইনভলভ ছিল, যাদের কারণে এই ঘটনাগুলি ঘটেছে, যদি আবার তাদের হাতেই এটা ফেরত যায়, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর খুব একটা ভালো পজিশনে থাকবে না। এবং আপনার এই ফাইন্যান্সিয়াল এই সেক্টর কথাটা মানে রেশ মানি ধরে যদি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট বোথ উইল সাফার। জি অনলি কারণ আমি যদি যারা এখানে একটু কাজগুলি করলো ইন্টারাপ্ট করি। তাদেরকে জি অ্যাকাউন্টেবিলিটি আন্ডারে না এনে আপনি আবার তাদেরকে ইন্ডালজ করার জন্য, যেমন আমরা দেখেছিলাম ফার্মার্স ব্যাংক, পরে পদ্মা ব্যাংক হলো, এই যে যে ঘটনাগুলি, সেটার আবার হয়তোবা রিপিটেশন হতে পারে। তো এখানে যদি হচ্ছে আরেকটা বিষয় যদি আমি একটু বলি, যে এই যে একটা উদ্দেশ্য নিয়ে তো হচ্ছে মার্জ করা হয়েছিল এই 5টা ব্যাংককে, আসলে দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করার উদ্দেশ্য নিয়েই কিন্তু মার্জ করা হয়েছিল। তো সেই জায়গাটা আসলে ব্যাহত হবে কিনা? হ্যাঁ, তাহলে তো আর আপনার যদি এইটা যদি কারো কাছে দেওয়া হয়, তাহলে তো আর মার্জ হচ্ছে না, তাহলে কমপ্লিটলি সেপারেট হয়ে যাচ্ছে। এবং কমপ্লিটলি 5টা কোম্পানি বা 5টি ব্যাংক প্রত্যেকটা আলাদা এন্টিটি হয়ে যাবে। তাহলে আর এই যে যে মার্জারের যে কনসেপ্ট, তাহলে আমরা মার্জার থেকে সরে গেলাম। মার্জার থেকে যদি সরে যাই, এরপরে আগের যেই সিদ্ধান্ত যেটা ছিল যে জিরো করা, এই জায়গাটা কিভাবে তারা হ্যান্ডেল করবে, এইটার জন্য আলাদা রেজলিউশন বা আলাদা আমাদের সার্কুলার বা রুলস প্রিপেয়ার করতে হবে বাংলাদেশ ব্যাংকে, যেটা এখন পর্যন্ত আসেনি। জি, আরেকটা বিষয় নিয়ে হচ্ছে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে এই যে যে এনবিএফআই এর 6টি প্রতিষ্ঠান নিয়ে যে একটা মার্জ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এটা বেশ কিছুদিন আগেই হচ্ছে করা হয়েছিল। তো সেখানে যারা আছেন, বিনিয়োগকারী আছেন, তো তাদের আসলে শেয়ারে সেই ক্ষেত্রে হচ্ছে কোনো অল্টারনেটিভ কোনো নতুন সিদ্ধান্ত আসতে পারে কিনা, বা নতুন সিদ্ধান্তে যাওয়া যেতে পারে কিনা? আসলে এখানে আমরা যেটা দেখছি যে ফাইন্যান্সিয়াল, এটা আগে ছিল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993, কিন্তু পরে অ্যামেন্ড করে ফাইন্যান্সিয়াল কোম্পানি অ্যাক্ট 2023 করেছে, যেখানে সেকশন 29-এ এই বাংলাদেশ ব্যাংককে এই অথরিটিটা দেওয়া আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক এখানে কি করছে, এখানে কিন্তু মার্জ করছে না, এখানে করছে কিন্তু অ্যাকুইজিশন, মানে কমপ্লিটলি এটাকে লিকুইডেশন করে বা ওয়াইন্ডিং আপের মাধ্যমে এই জিনিসটা করবে। তাহলে এখানে যেটা হলো যে আমরা দেখছি যে টোটাল আমাদের 35 আপনার লিজিং কোম্পানি আছে, এবং 35 এর মধ্যে 20 লিজিং কোম্পানি খুবই অবস্থা শোচনীয় পর্যায়ে আছে। আর এর মধ্যে প্রথম ডিসিশন নেওয়া হয়েছিল যে 9টিকে আপনার ওয়াইন্ডিং আপ করবে। এখন বাংলাদেশ ব্যাংক 3টিকে আবার একটু সময় দিয়ে এই 6টিকে এখন লিকুইডেশনে যাচ্ছে। সেখানে 2টো ফেজে যাদেরকে টাকা দেওয়া হবে, ধরেন যারা অনলি ইন্ডিভিজুয়াল ডিপোজিটর, তাদেরকে টাকা দেওয়া হবে জুলাই থেকে, একটা 2600 কোটি টাকা অ্যান্ড দেন 3000 crore টাকা। অ্যাকচুয়ালি সিচুয়েশনটা যেটা হয়েছে যে এখানে 75 to 99% হলো ডিফল্টার। আর যেহেতু ওয়াইন্ডিং আপ হবে বা লিকুইডেশন হবে, তখন কিন্তু শেয়ার হোল্ডারদের রাইটটা একেবারে মিনিমাল। কারণ এই যে টাকাগুলি, ধরেন এটা যখন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করে যখন লিকুইডেশনে যাবে, লিকুইডেশন যাওয়ার পরে প্রথমে প্রায়োরিটি হলো ডিপোজিটররা পাবে। এরপরে যদি মানে গভর্নমেন্টের যদি কোনো পাওনা থাকে, গভর্নমেন্টের পাওনা ডিপোজিটররা, তারপরে যদি আপনার ওই যে যারা ক্রেডিটর থাকবে, যাদের এখানে আপনার রাইট অ্যাক্রু করা আছে, তারা পাবে, এবং শেয়ার হোল্ডাররা আসবে একেবারে লাস্টে যদি কোনো টাকা থাকে। যেহেতু এখানে হিউজ পরিমাণ ডিফল্ট, তাতে আমরা যেটা বুঝতেছি যে এখানে আপনার জেনারেলি বোঝা যায় যে যারা ডিপোজিটর এখানে ভেরি ক্ষীণ বা ভেরি রেয়ার যে তারা হয়তো বা এখান থেকে কোনো একটা অ্যামাউন্ট হয়তো পাবে। কারণ এখানে আমরা যেটা দেখছি, প্রায় কিউমুলেটিভ লসেস অ্যারাউন্ড 16,000 crore টাকা। তাহলে যদি 16,000 crore টাকা হয়, তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। আর যেটা আমরা পরের যেটা 20টা নিয়ে দেখছি, সেখানেও কিন্তু একটা বিশাল, প্রায় ওখানে আমরা দেখছি 25,000 কোটি টাকা তাদের লোন, কিন্তু তাদের ডিপোজিট হলো 22,000 কোটি টাকা। 22,000 কোটি টাকার ডিপোজিটের জায়গায় 25,000 crore টাকার লোন, এবং সেখানে যে তাদের প্রপার্টি দেওয়া আছে মর্গেজ করা, সেখানে আছে 6,800 কোটি টাকা। তাহলে এইটাও যদি এই পরের যেই 6টার পরে যে আরো আপনার 14টা থাকবে, সেই 14টাও যদি লিকুইডেশন করে, সেখানেও কিন্তু বিনিয়োগকারী যারা থাকবে তাদেরও কিন্তু একেবারে মিনিমাল ইয়ে থাকবে, অপরচুনিটি বা
ওয়ে থাকবে যে তাদেরকে একটা কম্পেনসেশন পাওয়া। তার মানে হলো এইটা যেহেতু গভর্ন হয়েছে যাদের মাধ্যমে, যারা স্পন্সর শেয়ার হোল্ডার, তারা যেই অপরাধ করেছে, তারা যেই ম্যানিপুলেশন করেছে বা করাপশন করেছে, সেইটার অ্যাকচুয়ালি ভুক্তভোগী হবে, সাফারার হবে যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার, সেকেন্ডারি শেয়ার হোল্ডার। কিন্তু এই জিনিসটা চেক এন্ড ব্যালেন্সের জন্য যেটা করা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের সাথে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকেও রেগুলেটরি বডি করা হয়েছে। এবং আপনি জানেন যে রেগুলার বেসিস তাদেরকে কিন্তু অডিট রিপোর্ট পাবলিশ করতে হয় এবং অডিট রিপোর্ট সাবমিট করতে হয়, এবং যেই অডিট রিপোর্টগুলির ভালো অবস্থা দেখেই কিন্তু এই অর্ডিনারি শেয়ার হোল্ডারগুলি এরা বিনিয়োগ করেছে। কিন্তু যাদের এটা দেখা দরকার ছিল বা যাদের এটাকে স্ক্রুটিনি করার দরকার ছিল, সেইভাবে স্ক্রুটিনি করে নাই, এবং স্ক্রুটিনি যদি করতো আজকে এরা সাফারার হতো না। এবং সেই জন্য আপনাকে অবশ্যই যারা এখানে অডিটের সাথে ইনভলভ, এই যে কোম্পানিগুলি, তাদেরকে কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। যেভাবে আপনার স্পন্সর শেয়ার হোল্ডার যারা গভর্নিং এ ছিল, যারা আপনার ম্যানেজমেন্টে ছিল, যাদের কারণে এই ঘটনাগুলি ঘটেছে, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি, সাথে সাথে আমরা আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অ্যাক্ট 2015 আছে, সেখানে কিন্তু আপনার এই এফআরসি একটি আলাদা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বডি, এবং তারা কিন্তু এই অডিটর যারা, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি করার এবং সেইটার জন্য এই যে যারা এই আপনি 20 লিজিং কোম্পানি প্লাস এই যে ব্যাংকগুলি এবং এই যে লিস্টেড কোম্পানিগুলো যে অডিট করছে, কারণ তাদের এই অডিটের উপরে বেস করেই কিন্তু যারা ইনভেস্টর তারা ইনভেস্ট করে। এখন এই অডিট যদি ম্যানিপুলেট হয়, এই অডিট যদি ফেক হয়, তাহলে যারা ইনভেস্ট করছে তারা কিন্তু উইদাউট নলেজ, তারা জানছে যে এটা ভালো, কিন্তু অ্যাকচুয়ালি এটার ভিতরে লুপহোল আছে। তাহলে সেই জন্য অডিট রিপোর্টটা কিভাবে ট্রান্সপারেন্ট এবং অডিট রিপোর্টে কোনো ধরনের জন্য লুপহোলস না থাকে, সেই জিনিসটা এই জায়গাটাতে সেক্ষেত্রে আসলে এই যে অডিট রিপোর্টের উপর ভিত্তি করে যেহেতু সাধারণ বিনিয়োগকারীরা সেখানে ইনভেস্ট করে, তাহলে এই জায়গাটাতে হচ্ছে একটু বোল্ডনেস বা ট্রান্সপারেন্সি আসলে আনা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার AM মাসুমের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।